শহরের ভিতরেই ছোট্ট একটি গ্রাম, নাম বললেই হয়তো আপনারা সকলেই চিনতে পারবেন আজকে কোথায় এসেছি। যেখানে এসেছি সেখানে কি নেই, আছে কাশবন, আছে বিশাল আকাশ, সবুজের সমারোহ, ফুল, একটা বড় মাঠ, দিঘি এবং বাঙালি খাবারের আয়োজন। আর আমাদের আজকের ফুড ট্যুরিজমের এই নিয়মিত আয়োজনে আমি আপনাদের ঘুরে দেখাবো ঠিকানা ভিলেজ এবং সাথে থাকছে বাঙালি খাবারের আয়োজন। আমরা বাঙালি খাবার নিয়েও পাশাপাশি কথা বলবো। চলুন তাহলে দেখি। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। মাছে ভাতে বাঙালি, আর এই বাঙালিয়ানা ধরে রাখতেই ঠিকানা ভিলেজের একটি অন্যতম আয়োজন হচ্ছে তাদের নিজস্ব পুকুর থেকে মাছ ধরে দুপুরের ভোজনটা সারা। আমরা ঢাকা শহরে সচরাচর বাজার থেকে মাছ কিনে আনি এবং সেই মাছটা কতটুকু ফ্রেশ হয় আমরা ঠিক জানি না, কিন্তু এখানে আমরা তাজা মাছ পুকুর থেকে ধরবো এবং এখানেই দুপুরের ভোজনটা সারবো। এখন আমরা নেমে যাচ্ছি পুকুরে মাছ ধরতে। মাছ ধরতে যাচ্ছি আর আমি প্রচণ্ড উপভোগ করছি আবহাওয়াটা। সাদা রঙের মেঘ, নীল আকাশ আর নিচে পুকুর, আর এখানে মাছ ধরবো শহুরে আমেজ থেকে অনেক দূরে, গ্রামের মতো করেই। এই মুহূর্তে আমরা চলে এসেছি পুকুরের ঠিক মাছ বরাবর জায়গাটাতে, যেখানে জাল ফেলে মাছ ধরা হয়। পেছনেই দেখতে পাচ্ছেন এখানে জাল ফেলে মাছ ধরা হচ্ছে। আমি খুব এক্সাইটেড। ঢাকা শহরে থাকার কারণে কখনো আসলে দেখতে পাইনি যে কিভাবে লাইভ এরকম মাছ ধরা হয়। চলুন তাহলে দেখি কি কি মাছ জালে উঠছে। বা বেশ অনেকগুলো মাছ উঠেছে। আমি কিন্তু খুব এক্সাইটেড দেখার জন্য আসলে মাছগুলো কিরকম, কি কি মাছ উঠলো। জালে অনেকগুলো মাছ, এখন মাছগুলো আসলে বলে ঢালা হচ্ছে। এখানে কিন্তু আমরা তেলাপিয়া মাছও দেখতে পাচ্ছি এবং ছোট পোনা মাছের মতো আছে, মনে হয় টাকি মাছ আছে, শোল মাছও আছে, ছোট শোল যেগুলো হয়। ওই যে ছোট ছোট পুঁটি দেখতে পাচ্ছি, লাফাচ্ছে যেগুলো ছোট ছোট পুঁটি। আর আমি দেখতে পাচ্ছি যে এখানে শোল মাছও আছে। নৌকায় বসেই আমরা মাছ ধরা দেখলাম এবং এই মাছগুলো এখন সরাসরি চলে যাবে কিচেনে। এখান থেকে আমি যদি একটু দেখাই যে আমরা বেশ কয়েকটি মাছ উঠিয়েছি এবং সরাসরি কিচেনে এই মাছগুলোকে আমরা নিয়ে যাব এবং এখানে এই তাজা মাছগুলো যে লাফাচ্ছে, ওয়াও। মাছগুলো ধরে এনে এখন সরাসরি চলে এসেছি এই মাটির রান্নাঘরে। আর এখানে গ্রামের মতোই ঠিক আয়োজন রয়েছে, মাটির চুলাতে রান্নার আয়োজন হচ্ছে। ভাত অলরেডি দেখি এখানে চড়ানো হয়ে গেছে। সেই ফাঁকে তাদেরই সবজি বাগান থেকে আনা লেবুর শরবত খেতে খেতে ঘুরে আসি তাদের সবজি বাগানটা। কি কি সবজি হয় আপনাদের বাগানে? পুঁই শাক, লাউ শাক, চাল কুমড়া, মিষ্টি কুমড়া। আপনাদের খেতে এই সময় কোন শাকটা বেশি হয়? লাউ শাক, মূলা শাক, পুঁই শাক। সবজি বাগানে শুধু শাক সবজি নয়, তার পাশাপাশি এখানে এসে দেখলাম যে কিছু গাছ রয়েছে, পেঁপের গাছ, যেখানে একটা পাকা পেঁপে আমি দেখতে পেয়েছি এবং দেখে আমার বেশ লোভনীয় লেগেছে, তাই আমি পাকা পেঁপেটা ছিঁড়ে নিয়েছি। শাক একটু ঝাল না খেলে ভালো লাগে না, তাই চলুন মরিচ তুলে ফেলি কয়েকটা। বাঙালি মানেই একটু ঝাল, একটু স্পাইসি খাবার পছন্দ, আর আমার আসলে ব্যক্তিগতভাবে খুব ঝাল দিয়ে ভর্তা এবং শাক খেতে খুব ভাল লাগে। সবজি সব ওঠানো শেষ হয়ে গেছে সবজি বাগানে, এখন আমরা সোজা চলে যাব কিচেনে এই সবজিগুলোকে নিয়ে। পুকুর থেকে
তাজা মাছ তুলেছি এবং সবজি বাগান থেকে শাকসবজিও তোলা হয়েছে। তাছাড়া আজকে দুপুরের আয়োজনে ঠিক গ্রামীণ আমেজের মতো এখানে রয়েছে দেশি হাঁস এবং দেশি মুরগি। এটাও রান্না করা হবে আজকে মাটির চুলায়। সরাসরি চলে এসেছি কিচেনে, কৌতূহল আমি জানার জন্য যেখানে কি কি হচ্ছে। চলে এসেছি সরাসরি মাটির রান্নাঘরে, যেখানে সকল উপকরণ এবং আয়োজন রেডি আছে। যেমন আমরা সকালে মাছ তুলেছিলাম সেটা আছে এবং মুরগি আছে, সব কিছুই আছে। তার আগে চলুন কথা বলে নেই রান্না যিনি করবে, আজকের যিনি শেফ, তার সাথে। আপনার নাম কি? আমার নাম রিনা। আর আপনি এখানে আজকে কি কি রান্না করছেন আমাদের একটু জানাবেন। পুঁই শাক রান্না করবো, লাল শাক, মুরগি। সকালে যেমন তুলে এনেছিলাম একদম তাজা তেলাপিয়া মাছ, সেটাই দো পেঁয়াজি করে রান্না করা হবে। তার পাশাপাশি তাদের এখানকার যে দেশি মুরগি, সেই দেশি মুরগি থেকেও একটা রয়েছে আজকের আয়োজনে। এবং ওই যে আমি বললাম তাদের বাগান রয়েছে, সবজি বাগান, সেই সবজি বাগান থেকে তুলে আনা পুঁই শাক এবং লাল শাকও রেডি। সব উপকরণ এখানে রেডি আছে, এখন রান্নার পালা শুরু হবে। চলুন তাহলে রান্না করে নেই। এখানে কি দিবেন? পেঁয়াজ দিছি, সরষের তেল দিছি, চিংড়ি মাছ দিব। এখানে তারা এই মুহূর্তে পুঁই শাক রান্না করছে, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। ঠিক যেমনটা দেখি গ্রামে সরষের তেলে রান্না হয় এবং মাটির চুলায় রান্না হয়, ঠিক তেমনটা এখানে হচ্ছে। মাটির চুলায় প্রথমে পেঁয়াজ দিয়েছে, এরপরে সরষের তেল দিয়েছে, এরপরে চিংড়ি মাছগুলো সব ঢেলে দিয়েছে একসাথে। এরপরে খালা কি দিবেন? তারপর শাক, একটু মশলাও তিনি দিচ্ছেন, যেটা দেখলাম হলুদ মরিচ বাটা রয়েছে, এই হলুদ মরিচ বাটাটা দিচ্ছে। এটা কতক্ষণ বাগার হবে খালা? 10-15 মিনিট। এখানে যেমন দুটি চুলায়, একটি চুলায় আসলে রান্না হচ্ছে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ এবং আরেকটি চুলায় আসলে প্রিপারেশন নেওয়া হচ্ছে যে হাঁস রান্না করা হবে। লাকড়ির চুলার কিন্তু অন্যরকম একটা গন্ধ থাকে, সেটা যখন খাবারের সাথে মেশে খাবারটা আরো বেশি সুস্বাদু লাগে। আমি শুনেছি, আজকে আমি টেস্ট করব। খালা এখন তো অনেকখানি হয়ে গেছে, এখন কি শাকটাকে দিয়ে দিব? আচ্ছা দেন, দিয়ে দেন। সবসময় শুনেছি আমার নানির কাছে, দাদির কাছে, যে গ্রামে লাকড়ির চুলার রান্না নাকি একদম অন্যরকম হয়। আজকে সেই লাকড়ির চুলার রান্না খেতে আসলে এখানে আসা এবং গ্রামের যে স্বাদটা আছে পুরোটা নেওয়ার জন্যই আমি আসলে নিজেও একটু রান্না করে দেখছি যে কেমন লাগে। শাক ভাজি, চিংড়ি দিয়ে পুঁই শাক ভাজি, তার পাশাপাশি হাঁসের মাংসটা রান্না হয়ে গেলেই আমাদের আজকের এই রান্নার পর্ব শেষ। এরপরে আমরা আমাদের দুপুরের ভোজনটা সেরে ফেলতে পারবো। বিভিন্ন রকমের গরম মশলা দিয়ে, পানি দিয়ে এবং এর আগে পেঁয়াজ দেওয়া হয়েছিল সরষের তেলের সাথে, সেটা দিয়ে আসলে একটু বাগার দেওয়া হচ্ছে, একটু ঝোল ঝোল বানানো হচ্ছে। তার পাশাপাশি এটা একটু প্রিপেয়ার হয়ে গেলে এখানে হাঁসের মাংসটা ঢেলে দেওয়া হবে, তাই না খালা? জি। এখানে আরেকটা ইন্টারেস্টিং আইটেম দেখতে পাচ্ছি, যেটাকে খালা বললো পাতার বড়া, পাতার শুটকি বড়া। খালা এটা কিভাবে বানাইছেন? এটা পেঁয়াজ, রসুন বাড়ছি, মরিচ, তারপর শুটকি বাড়ছি, বাইটটা পাতার ভিতরে ভরছি, বইরা সরষের তেল পাতার ভিতরে ভরছেন? কুমড়া পাতা। কুমড়া পাতা দিয়ে হয়, তারপরে জালি কুমড়া পাতা, তারপরে শুটকি বাইটটা এটার ভিতরে, পাতার ভিতরে ভরছি, বইরা পরে ভাজি করছি। পাতার বড়া মানে কুমড়ো পাতার ভিতরে ঠিক শুটকি এবং বিভিন্ন রকমের আরো যে ভর্তাগুলো আছে সেগুলো দিয়ে ঝাল ঝাল করে। খালা, এটা কি খেতে ঝাল হবে? বেশ ঝাল হবে খেতে এই পাতার বড়াটা। এটা ভিন্ন রকমের একটা আইটেম লাগলো আমার কাছে। আমি ঢাকা শহরে সচরাচর এই ধরনের আইটেম কারো বাসায় কখনো রান্না করতে দেখিনি, নিজেও কখনো খাইনি। এতক্ষণ আমরা রান্না করছিলাম পুঁই শাক এবং চিংড়ি, আর আমরা যে আরেকটা চুলায় দিয়ে রেখেছিলাম আমাদের হাঁস বানানোর পুরো উপকরণটা, এখন সেখানে আমি হাঁসের মাংসগুলো ঢেলে দিচ্ছি। হাঁসের মাংস হতে আর একটু সময় লাগে, 30 থেকে 40 মিনিটের মতো সময় লাগবে। আর এরই মধ্যে আমরা আছি ফুড ট্যুরিজমের এই আয়োজনে ঠিকানা ভিলেজে। আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে এসেছি বিরতির পরে ফুড ট্যুরিজমের এই আয়োজনে। আজকে আমরা আছি ঠিকানা ভিলেজে। বিরতির আগে আমরা যেমন রান্না করছিলাম, এখন সকল রান্নার আয়োজন আসলে শেষ এবং সবকটি আইটেম আমাদের টেবিলে রেডি। লাকড়ির চুলায় রান্না করা প্রত্যেকটা খাবার আমরা আজকে এখানে খাবো। সব কিছু আসলে আমরা আয়োজন করে বসেছি, আমরা খাবো। কিন্তু তার পাশাপাশি আমাদের সাথে আজকে একজন গেস্ট উপস্থিত আছে। গেস্ট বললে আসলে ভুল হবে, আমরা তার এই ঠিকানায় গেস্ট, আর সেই হচ্ছে এই ঠিকানার আয়োজক বা উদ্যোক্তা। তার সাথে আমরা কথা বলে নিচ্ছি। আফরিন আপু আমাদের সাথে আছেন। আপু, এই ঠিকানা গড়ে তোলার এই আপনার যে চিন্তা ভাবনাটা, সেটা আসলে কবে থেকে শুরু হয়?
এটা মূলত শুরু হয় যখন আমি স্কুলে থাকি, হাই স্কুলে। আমি তখন জাস্ট 19 ছিলাম। আমার মা বাবা তো মানে একটা কেটারিংয়ের বিজনেস করে, খানস কিচেন। এর থেকে আসলে তাদের সাথে থাকতে থাকতে আমি অনেকটা কাজ শিখি এবং আমারও মানে ইন্টারেস্টটা আরও বাড়তে থাকে। তো আমি যা করেছি যে আমরা ইউটিউবে এরকম অনেক গার্ডেনিংয়ের অনেক ভিডিওস ছিল, তারপর ইন্টেরিয়র ডিজাইন বা খাবার নিয়ে আসলে আমার মা বাবা অনেক সাপোর্ট করেছে। এছাড়া বাকি যে সেই দুইটা আগে কিন্তু আমরা মানে ইউটিউব দেখে দেখে অনেক কিছু শিখেছি। এবং এই জায়গায় থাকতে থাকতে যখন একটা জায়গার মধ্যে টাইম দেওয়া হয় তখন কিন্তু মাথায় অটোমেটিক্যালি আসে যে কীভাবে জায়গাটা ডেভেলপ করা যায় বা কীভাবে কী করা যায়। তো আমার মাথায় অলওয়েজ ছিল যে যতই মানে এই জায়গাটা চেঞ্জ হোক, আশেপাশে যতই চেঞ্জ হোক, আমরা এই জায়গাতে মানে একটা গ্রামীণ পরিবেশ রাখবো, কারণ এই ঢাকা শহরের মধ্যে এরকম কিন্তু জায়গা সবসময় পাওয়া যায় না। ঠিকানা তো আসলে পরিচিত হয়েছিল ফুলের কারণে, কিন্তু ঠিকানা থেকে ঠিকানা ভিলেজে আসা, এটা নামকরণ করা এবং এটার পুরো একটা আয়োজন করা, এই ঠিকানা ভিলেজকে কি ভেবে আয়োজনটা, আসলে কি ভেবে এই নামটা? আমাদের আসলে মোটামুটি কিন্তু সব মেনু সার্ভ করা হয়, চাইনিজ কুইজিন হোক, কাবাব, সব কিছু। বাট এটা একটা জিনিস ছিল যেটা মিসিং। এরকম একটা গ্রামের পরিবেশে এরকম আমরা যদি মানে গ্রামের একটা ফিলস দিতে পারি খাবার সহ, এই জিনিসটা মানে আমার প্রথমে মাথায় আসে না। বাট এখন দেখলাম যে আমরা যেহেতু ফ্রেশ ভেজিটেবলস এগুলোর সাথে চাষ করছি, আমরা এইভাবে খাবারটা আমরা অ্যারেঞ্জ করে দিচ্ছি। সো গ্রামের একটা আমেজ নেওয়ার জন্য সবাই সারাদিন কাটানোর জন্য এখানে এসে পড়ে ঠিকানা ভিলেজে। গ্রামের আমেজ, ফ্রেশ খাবার সবকিছু আসলে ওতপ্রোতভাবে জড়িত। তাহলে চলে যাই এই টাটকা ফ্রেশ খাবারগুলো আসলে কেমন এবং স্বাদ কেমন সেটা দেখতে। এই যে নিয়ে নিচ্ছি চিংড়ি এবং সর্ষে। চিংড়ি সর্ষেটা দেখতেই অনেক বেশি ভালো লাগছে। আমার মনে হয় আমার চিংড়ির প্রতি একটা উইকনেস আছে, তাই আমি বেশিরভাগ চিংড়ির যেই আইটেমগুলো আছে সেগুলাই নিচ্ছি, নেব। সবই একে একে আসলে টেস্ট করতে হবে। দারুণ। এক কথা আমি প্রথমে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে সর্ষে চিংড়ি, আর সর্ষের যে ফ্লেভারটা সেটা পুরোপুরি আসছে। তার পাশাপাশি যেহেতু অবশ্যই লাকড়ির চুলায় রান্না করা, তাই অন্যরকম একটা স্বাদ এটা এখানে আমি পাচ্ছি। চিংড়িটাও একদম পুরোপুরি একদম সফট, এবং তাছাড়াও যে সর্ষের সাথে চিংড়ির যে একটা মানে একটা মিক্সচার হয়েছে সেটা বেশ মজা লাগছে আমার কাছে। শুটকি ভর্তার স্বাদটা একদম আলাদা, একদম মিহি হয়ে গেছে, একদম মিহি, বুঝাই যাচ্ছে না। পাতে অলরেডি চলে এসেছে কুমড়ো পাতার এই বড়াটা, মোস্ট অ্যাওয়েটেড বলতে গেলে। দেখি কেমন হয়। আমরা সচরাচর পাহাড়ি অঞ্চলে গেলে দেখি বাঁশের ভিতর রান্না হয়, পাতা দিয়ে রান্না করা হয়। এটা স্বাদটা কিন্তু ওরকম না, একটু অন্যরকম। কুমড়ো পাতার ফ্লেভারটাও আসছে, তার পাশাপাশি ভিতরে যে ভর্তাটা অ্যাড করা হয়েছে, শুটকি বা মাছের ভর্তা, সেটার ফ্লেভারটাও আসছে। আর কুমড়ো পাতা না কেমন একটা গন্ধ আছে, কেমন একটা স্বাদ আছে, বা আমি যেটা কি বলবো এটা সেটা একটা ঘ্রাণ আছে। আর আমরা যে লাকড়ির চুলায় বানিয়েছি বা লাকড়ির চুলায় করা, সেটার ঘ্রাণটা পুরোপুরি কুমড়ো পাতার মধ্যে দিয়ে আমি পাচ্ছি। শাকটা একদমই মনে হচ্ছে না যে আমরা যেটা হয় ঢাকায় যেটা হয় যে 2 দিন 1 দিন আগে আমরা এনে ফ্রিজে রেখে দেই। আসলে তাজা শাক যখন আমরা ফ্রিজে রেখে দিই তখন এই স্বাদটা এরকম একটা স্বাদ আমরা পাই না। এখন একে একে পাতে নিয়ে নিচ্ছি হাঁসের মাংস। আচ্ছা আপু, এতগুলো আইটেম, এটা আসলে তো একসাথে আয়োজন করে রান্না করাও সম্ভব না, আর একটা মানুষের পক্ষে এরকম বাঙালি বুফে একসাথে শেষ করা সম্ভব না। তো সেক্ষেত্রে আপনাদের এখানে যদি কেউ আসতে চায় তাদের জন্য ওই প্রসিডিউরটা কি? আমাদের অবশ্যই মানে এটা যেহেতু মানে আমরা আলাদা করে বানাই, সো এটা অবশ্যই একদিন আগে বুকিং নেই। আমরা যতজন আসতে চাই ওই অনুযায়ী হচ্ছে আমরা বুকিং করি। আর তারা আমাদের সেট মেনুও আছে, তো তারা যখন মেনুটা বলে আমরা ওইভাবে ফ্রেশলি আমরা একদম হ্যান্ড পিক করে তখন আমরা মানে আপনারা অগ্রিম বুকিং এর মাধ্যমে আসলে এই পুরো আপনাদের ঠিকানা ভিলেজের আয়োজনটা, হ্যাঁ খুবই স্বাভাবিক, কারণ সবকিছু একদম ফ্রেশ রান্না করতে হয়, তো এটা আসলে টাফ হয়ে যাবে আপনাদের জন্য। খুব তৃপ্তি করে অনেকদিন পরে প্লেট ভর্তি বাঙালি খাবারের আয়োজন করে খেলাম, খুবই ভালো লেগেছে। প্রত্যেকটা আইটেমে আসলে একটা মাটির গন্ধ আছে, প্রত্যেকটা আইটেমই একদম ফ্রেশ। এবং আরেকটা জিনিস এখানে উল্লেখ করতে চাই, যেটা না করলেই নয়,
খাবারগুলো সবকটাই মাটির হাঁড়ি এবং মাটির প্লেট এবং মাটির গ্লাসে সার্ভ করা হয়েছে পানি। এটার আরেকটা কারণ আমি দেখতে পাচ্ছি যে খাবার আসলে এই ধরনের গ্রামীণ খাবার যত মাটির সংস্পর্শে থাকবে এবং যত বেশি আমরা এটাকে একটা আমাদের গ্রামীণ একটা আয়োজন বা গ্রামীণ একটা আভা দিতে চাবো, তত বেশি আসলে মাটির কোনো বিকল্প নেই। মাটিটাই আমাদের আসলে শেষ ঠিকানা। তো এই ঠিকানায় আসলে আজকে আমরা এই আয়োজনের সকল খাবারগুলোই ট্রাই করলাম এবং প্রত্যেকটা খাবারই আমার কাছে খুব ভালো লেগেছে। আমার কাছে সবচেয়ে যেটা মজা লেগেছে হচ্ছে কুমড়ো পাতার এই বড়াটা, এবং তারপরে আমি বলতে চাই এই ডিফারেন্ট আইটেমটা আমি অবশ্যই এটা নেক্সটে নিজে রান্না করা ট্রাই করব, সর্ষে চিংড়িটা। তো সব কিছুই বেশ ভালো লেগেছে, সব আয়োজনই খুব সুন্দর ছিল এবং এখানকার সার্ভিসও খুবই ভালো। আপনারা আসলে যারা আসতে চাচ্ছেন তারা একদিন অগ্রিম বুকিং দিয়ে এরকম একটা গ্রামীণ পরিবেশে নিজের পরিবারকে নিয়ে বা নিজের বন্ধুদের সাথে চলে আসতে পারেন এবং সারা দিন কাটিয়ে ফেলতে পারেন এখানে। এবং সকলেই যারা আসবেন তারা অবশ্যই একদিন আগে বুকিং দিবেন। তাছাড়া এখানে প্রত্যেকটা আইটেম যেগুলো আপনারা সব কিছুই টেস্ট করতে পারবেন একটি প্যাকেজের মধ্যে দিয়ে। ঠিকানা ভিলেজের এই আয়োজনে আসলে অনেকেই চলে আসে ঢাকা থেকে তাদের পরিবার পরিজন নিয়ে এখানে সময় কাটাতে। এখানে একজন আপু আছে যিনি আসলে তার পরিবারের সকলের সাথে এসেছেন, আমরা কথা বলে নিচ্ছি। ঢাকার মধ্যেই গুলশানের এই এরিয়ার আশেপাশে যে এই ঠিকানা ভিলেজ, এখানে আসলে কেমন লাগছে এসে? ভালো অবশ্যই লাগতেছে, চারদিকে খোলামেলা পরিবেশ, এরকম একটা পরিবেশে খাওয়া আমাদের জন্য আসলেই অনেক ভালো। প্রকৃতির সাথে স্বাস্থ্যকর খাদ্যটা আমাদের শরীরের জন্য আসলেই দরকার, এবং আমরা এখন যে কোলাহলের মধ্যে বসবাস করি সেখান থেকে বের হয়ে একটু ঠান্ডা বাতাস বা একটু আবহাওয়াটাকে নিজের মধ্যে আয়ত্ত করাটাও খুব বেশি জরুরি। সকাল থেকে বিকাল পর্যন্তই আপনাদের ঘুরে দেখালাম ঠিকানা ভিলেজের সবকটি আয়োজন, সবকটি জায়গা, এবং সাথে ছিল বাঙালি খাবারের সমারোহ। এখন দেখতে দেখতে আমরা চলে এসেছি একদম শেষ প্রান্তে এবং বিকেল গড়িয়ে যাচ্ছে, সন্ধ্যা হবে, পাশে সূর্য অস্ত যাচ্ছে এবং আমরাও বিদায় নিতে চাচ্ছি। আজকের মতো এখানেই, এবং দেখা হবে ফুড ট্যুরিজমের নেক্সট এপিসোডে নতুন কোনো আয়োজনে নতুন কোনো খাবার নিয়ে।